আসসালামু আলাইকুম। আজ আমরা জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস ১৯৮৪ সেটার গভীর একটু ডুব দেব। আমাদের হাতে আছে ১৯৮৪ সর্বময় শাসনের এক দুঃস্বপ্ন থেকে নেয়া কিছু অংশ। তো আমরা চেষ্টা করব এই উপন্যাসের জগৎ, এর মূল ভাবনা আর যে সতর্ক বার্তাগুলো আছে সেগুলো একটু বোঝার। প্রায়ই তো শুনি আমরা বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। এর পেছনের মানেটা আসলে কি, কতটা গভীর সেটা একটু দেখি চলুন। গল্পটা শুরু হচ্ছে ধরুন ওশেনিয়া নামের একটা দেশে। এটা আসলে ৩টা বিশাল রাষ্ট্রের একটা। হুম। আর এখানে পার্টি নামে একটা দল আছে, তারা সবকিছু নিয়ন্ত্রণ করে। তাদের নেতা মানে প্রতীকী নেতা বিগ ব্রাদার। আচ্ছা। এরা শুধুমাত্র মানুষের কাজকর্ম বা কথা নয়, একেবারে তাদের চিন্তা, অনুভূতি, এমনকি ইতিহাস পর্যন্ত বদলে ফেলে। এটাই তো ভয়ঙ্কর। হ্যাঁ, যেমন ধরুন সত্য মন্ত্রণালয়। নামটা শুনে কি মনে হয়, দারুণ না? হ্যাঁ, মনে হয় সত্যি কিছু হচ্ছে। অথচ তাদের কাজ হলো পার্টির সুবিধার জন্য যখন যা দরকার ইতিহাস সেভাবে নতুন করে লেখা, মানে একেবারে পাল্টে দেওয়া। একদম। আর এই কন্ট্রোলটা মানে নিয়ন্ত্রণ, এটা শুধু বাইরের না, একেবারে মনের ভেতরের ব্যাপার। পার্টি চায় মানুষের চিন্তার জগৎটাকেও পুরো দখলে নিতে। হুম। এখানেই আসছে ওই থট ক্রাইমের ধারণাটা, মানে চিন্তা করাই অপরাধ। চিন্তা করাটাই অপরাধ। হ্যাঁ, স্বাধীনভাবে কিছু ভাবা, বিশেষ করে পার্টির বিরুদ্ধে, ব্যাস ওটাই সবচেয়ে বড় ক্রাইম। ভালোবাসা, স্মৃতি, সুন্দর কিছু নিয়ে ভাবা, এইসবও কিন্তু বিহনজনক, মানে বিপজ্জনক। ঠিক তাই। আর এই রকম একটা দমবন্ধ করা পরিবেশে আমরা পাই উইনস্টন স্মিথকে, গল্পের নায়ক। উইনস্টন। সে ওই সত্য মন্ত্রণালয়েই চাকরি করে। কাজ হলো ইতিহাস পাল্টানো। কিন্তু মনে মনে সে পার্টির এই শাসন নিয়ে মানে সন্দিহান, প্রশ্ন তোলে। সে চায় একটু স্বাধীনতা। ভেতরের একটা বিদ্রোহ আর কি। ঠিক। সহকর্মী জুলিয়ার সাথে তার যে গোপন প্রেম হয়, সেটা ওই বিদ্রোহেরই একটা দিক। মানে ব্যক্তিগত আবেগ, সম্পর্ক তৈরি করার চেষ্টা, যা পার্টির চোখে ভয়ানক অপরাধ। উইনস্টনের এই যে ভেতরের লড়াই, এটা বুঝতে হলে পার্টির কিছু কৌশল জানা দরকার। যেমন ধরুন নিউজপেক। নিউজপিক সেটা কি? এটা হলো একটা কৃত্রিম ভাষা। পার্টি এটা তৈরিই করেছে শব্দ কমিয়ে ফেলার জন্য। শব্দ কমানোর জন্য? কেন? উদ্দেশ্য হলো এমন শব্দই থাকবে না যা দিয়ে মানুষ পার্টির সমালোচনা করতে পারে বা স্বাধীন চিন্তা করতে পারে। মানে চিন্তার হাতিয়ারটাই কেড়ে নেওয়া। তার মানে ভাষা নিয়ন্ত্রণ করে চিন্তাকেই বেঁধে ফেলা। এটা তো আজকের দিনেও খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। অবশ্যই। তাহলে কি বলা যায় যে এই ভাষার নিয়ন্ত্রণটা শুধু ওইরকম স্বৈরাচারী রাষ্ট্রই হয়, নাকি অন্য কোনোভাবে, ধরুন সোশ্যাল মিডিয়া বা নিউজ যেভাবে দেখানো হয় সেভাবেও কি আমাদের চিন্তার জগৎটা ছোট হয়ে আসতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। অরওয়েল সম্ভবত এই দিকটাতেই আলো ফেলতে চেয়েছিলেন। এর সাথে আবার যোগ করুন ডাবল থিঙ্ক। ডাবল থিঙ্ক। হ্যাঁ, মানে একই সাথে দুটো একেবারে উল্টো জিনিস বিশ্বাস করা। যেমন পার্টির স্লোগানগুলো, যুদ্ধই শান্তি, স্বাধীনতায় দাসত্ব, অজ্ঞতায় শক্তি। আচ্ছা, আচ্ছা। এটা মনটাকে এমনভাবে তৈরি করে দেয় যে মানুষ নিজের যুক্তিকেই সন্দেহ করতে শুরু করে। নিজের ভেতরেই দ্বন্দ্ব তৈরি হয়। ঠিক। আর অবশ্যই আছে বিগ ব্রাদার আর ওই টেলিস্ক্রিন, সব জায়গায় নজরদারি। প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা বলে কিছু নেই। এটা শুধু নজরদারি নয়, এটা কিন্তু একটা বিরাট মানসিক চাপও। চরিত্রগুলোর দিকে যদি দেখি, উইনস্টন যেন হয়ে ওঠে সত্য আর স্মৃতি বাঁচিয়ে রাখার একটা লড়াইয়ের প্রতীক। হুম। জুলিয়া আবার একটু অন্যরকম। তার বিদ্রোহটা অনেক বেশি ব্যক্তিগত, আনন্দের মধ্য দিয়ে নিয়ম ভাঙা। সে হয়তো বিরাট বিপ্লবের কথা ভাবছে না, কিন্তু তার বাঁচার ধরনটাই পার্টির শাসনের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ। কিন্তু এই লড়াইটা যে কি সাংঘাতিক কঠিন তা বোঝা যায় ওব্রায়ান আর মিস্টার চ্যারিংটনের মতো চরিত্রগুলো দেখলে। ওব্রায়ান, সে তো পার্টির ভেতরের লোক, উঁচু পদের। হ্যাঁ, প্রথমে তো মনে হয় সে উইনস্টনের বন্ধু, তাই না? ঠিক, উইনস্টনকে আশাও দেখায়। কিন্তু শেষে দেখা যায় সেই আসলে উইনস্টনকে ফাঁদে ফেলার মূল লোক। আর কি ভয়ঙ্কর অত্যাচার চালায়, সে যেন রাষ্ট্রের নির্মমতার প্রতিমূর্তি। সেই উইনস্টনকে নিয়ে যায় কুখ্যাত রুম 101-এ। আর মিস্টার চ্যারিংটন, ওই যে পুরনো জিনিসের দোকানের মালিক, হুম। যে উইনস্টনকে একটা নিরাপদ আশ্রয় দেবে বলে মনে হয়েছিল। সেও আসলে চিন্ত পুলিশেরই লোক। চর? হ্যাঁ। বলেন কি? হ্যাঁ, এই চরিত্রগুলো দেখায় যে এই রকম চরম নজরদারির সমাজে বিশ্বাস কতটা ঠুনকো হতে পারে, সম্পর্কগুলো কিভাবে ভেঙে যায়, সব খানে শুধু বিশ্বাসঘাতকতা। আর শেষটা তো খুবই মর্মান্তিক।
উইনস্টনের জুলিয়া ধরা পড়ে, উইনস্টনকে নিয়ে যাওয়া হয় রুম 101-এ। এই রুম 101টা আসলে কি? এটা কোনো সাধারণ জেলখানা না। এটা এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা মানুষের মনের গভীরে থাকা সবচেয়ে বড় ভয়টাকে ব্যবহার করা হয়, তাকে মানসিকভাবে পুরোপুরি ভেঙে ফেলার জন্য। ও, উইনস্টনের ক্ষেত্রে সেটা ছিল ইঁদুরের ভয়। আর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর উইনস্টন শুধু পার্টির কাছে নত হয় না, সে জুলিয়ার প্রতি তার ভালোবাসা থেকেও সরে আসে, তাকে অস্বীকার করে। আর উপন্যাসের একদম শেষে ওই বিখ্যাত লাইনটা, সে বিগ ব্রাদারকে ভালোবাসতে শিখেছে, এটা পড়লে সত্যি গায়ে কাঁটা দেয়। হ্যাঁ, মানে ব্যক্তির চিন্তা, আবেগ, তার আত্মা সবকিছু যেন মুছে দিয়ে নতুন করে প্রোগ্রাম করে দেওয়া হলো। মানবসত্তার কি ভয়ানক পরাজয়! সেজন্যেই 1984 শুধু একটা গল্প না, এটা একটা সাংঘাতিক জোরালো সতর্কবার্তা। অরওয়েল দেখাচ্ছেন ক্ষমতা যখন মানুষের ব্যক্তিগত জীবনে, তার চিন্তায়, তার স্মৃতিতে, তার ভাষায় সবকিছুর উপর একছত্র নিয়ন্ত্রণ নেয়, তখন মানুষের আর নিজের বলে কিছু থাকে না। একদম ঠিক। অরওয়েল আসলে দেখিয়েছেন ভাষা আর স্মৃতিকে নিয়ন্ত্রণ করতে পারলে চিন্তাকেই বন্দী করে ফেলা যায়। আজকের এই যুগে যখন এত তথ্য, এত ইনফরমেশন, যেখানে কোনটা সত্যি কোনটা মিথ্যা প্রায়ই গুলিয়ে যায়, যেখানে নানান শক্তি আমাদের চিন্তাকে নানাভাবে প্রভাবিত করতে চাইছে, সেখানে দাঁড়িয়ে নিজের স্বতন্ত্র চিন্তা, নিজের বিশ্লেষণ করার ক্ষমতা আর সত্যকে চেনার চেষ্টাটা বাঁচিয়ে রাখা যে কতটা জরুরি, এই প্রশ্নটাই বোধহয় 1984-কে আজও এত প্রাসঙ্গিক করে রেখেছে।